আসসালামু আলাইকুম। সহজ পাঠ বাই মাহফুজাতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি মূলত আমরা নিব এডিআর সম্পর্কে। এডিআর এর ফ্যামিলি কোড অর্ডিন্যান্স 1985 অর্থাৎ ফ্যামিলি কোড অর্ডিন্যান্সে এডিআর কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বা কি পদ্ধতি আমরা গ্রহণ করে থাকি ফ্যামিলি কোড অর্ডিন্যান্সের ক্ষেত্রে সেগুলোই আমরা এই ভিডিওতে দেখব। বিগত একটি এডিআর এর ক্লাসে আমরা এডিআর সম্পর্কে জেনেছি এবং এডিআর এর বিভিন্ন ধাপ সম্পর্কে আমরা পড়েছি। এখন চলুন আমরা এডিআর সম্পর্কে আরো কিছু জেনে নিই। ADR is a formal judicial system through mutual compromise and agreement by the parties অর্থাৎ ADR একটি জুডিশিয়াল সিস্টেম ফর্মাল জুডিশিয়াল সিস্টেম এবং এটি মিউচুয়াল কম্প্রোমাইজের মাধ্যমে বা এগ্রিমেন্টের মাধ্যমে পার্টিসদের মধ্যে সম্পন্ন হয়ে থাকে। এই সিস্টেমটি ফ্যাক্ট অ্যান্ড অ্যাক্ট ওরিয়েন্টেড অর্থাৎ যে কাজটি হবে এবং যে ঘটনা বা যাচাইকরণ যা হবে সেই রিলেটেড এই এডিআরটি হয়ে থাকবে। এডিআর মিনিমাইজ দ্য প্রবাবিলিটি টু ডিলে ইন ডিসপোজিং কেসেস অর্থাৎ এডিআরটি কি করে আমাদের কোনো কেস যদি দায়ের করা হয় সেই কেসটি মূলত আমরা দেখে থাকি যে প্রচুর পরিমাণে সময় লেগে থাকে দেওয়ানি মামলায়। এই দেওয়ানি মামলায় যে সময়টুকু লেগে থাকে সময়গুলোকে বাঁচানোর জন্য মেনলি আমাদের এই এডিআর প্রসেসটি এসেছে। এডিআর সিস্টেম ইন ফ্যামিলি ম্যাটার মে ইনশিওর জাস্টিস ফর দ্য পুয়ার অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ পিপল অর্থাৎ আমরা বুঝতে পারছি এডিআরটি কাদের জন্য এসেছে, পোর এবং ডিসঅ্যাডভান্টেজ পিপলদের জন্য আমাদের এডিআর সিস্টেমটি তৈরি করা হয়েছে, যার কারণে মেয়ের পরিবর্তে শ্যাল কথাটি ইউজ হয়ে আমাদের এডিআর সিস্টেমটিকে বাধ্যতামূলক করে দিয়েছে আদালত ক্রমে। It helps to resolve the dispute in non-violent way এই এডিআর প্রসেসটি নন ভায়োলেন্ট ওয়েতে অর্থাৎ কোনো বিবাদ ব্যতীত কোনো দাঙ্গা হাঙ্গামা ব্যতীত এই প্রসেসটি সম্পূর্ণ হয়ে থাকে। এডিআর ওয়াজ ইন্ট্রোডিউসড ইন বাংলাদেশ আন্ডার ফ্যামিলি কোড অর্ডিন্যান্স 1985 অর্থাৎ এডিআরটি আমাদের বাংলাদেশে ফ্যামিলি কোড অর্ডিন্যান্স 1985 সালে আনায়ন করা হয়েছে। তাহলে চলুন আমরা দেখে নিই পরবর্তী ধাপগুলো। ফ্যামিলি কোড অর্ডিন্যান্সের সেকশন 5 এ কিছু দিক নির্দেশনা দেওয়া আছে যে কোন কোন উপায়ে আমরা এডিআর প্রসেসটি ইউজ করতে পারি। 1 নাম্বার হচ্ছে ফ্যামিলি ডিসপিউট অর্থাৎ পারিবারিক দ্বন্দ্বে, 2 ডিসলিউশন অফ ম্যারেজ অর্থাৎ বিবাহ বিচ্ছেদে, ডাওয়ার অর্থাৎ দেনমোহরানায়, মেইনটেনেন্স অর্থাৎ ভরণ পোষণে, গার্ডিয়ানশিপ অ্যান্ড কাস্টাডি ফর চিলড্রেন গার্ডিয়ানশিপ বা কাস্টাডি সম্পর্কে, রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস অর্থাৎ দাম্পত্য যে রাইটস গুলো আছে আমাদের অধিকারগুলো আছে সেগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে সেকশন 5টি এডিআর এর হিসেবে কাজ করে থাকে। তাহলে চলুন দেখে নিই আমরা এর কিছু ধাপ। বিবাহ বিচ্ছেদ মূলত কি? তালাক। মুসলিম আইনের 307 ধারায় বিবাহ বিচ্ছেদের মাধ্যমে বিবাহ চুক্তি ভঙ্গ হয়ে থাকে। আমরা জানি বিবাহ একটি চুক্তি এবং 308 ধারায় তালাক দ্বারা বিবাহ চুক্তি ভঙ্গের কথা বলা আছে। স্বামী ও স্ত্রী স্বেচ্ছায় যদি আদালতের হস্তক্ষেপ ছাড়া যে কোনো পক্ষ আদালতের আশ্রয় নিয়ে বিবাহ নাকচ করতে পারে অর্থাৎ আদালতের হস্তক্ষেপ ছাড়া স্বামী ইচ্ছানুসারেও যখন বিবাহ বিচ্ছেদ ঘটায় তখন তাকে তালাক বলে থাকি। তালাক মৌখিকও হতে পারে আবার লিখিত হতে পারে। মৌখিক তালাকে স্বামী তালাকের নির্দিষ্ট বাক্য সুস্পষ্টভাবে সজ্ঞানে উচ্চারণ এবং আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করলে সেটি তালাক হিসেবে গ্রহণযোগ্যতা পায়। মৌখিক তালাকের ক্ষেত্রে তালাক বললে তা কার্যকর হয়ে যায়। 4 বছর পর্যন্ত যদি স্বামী নিরুদ্দেশ থাকে অথবা 2 বছর পর্যন্ত স্ত্রীর ভরণ পোষণ না দিলে 7 বছর বা তার বেশি সময়ের জন্য স্বামী যদি কারাদণ্ডে থাকেন অর্থাৎ স্বামীর যদি পুরুষত্বহীনতাও থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হয়? তালাক দেওয়ার ক্ষমতা স্ত্রীদেরও থেকে থাকে। এখন আমরা দেখব দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার অর্থাৎ restitution of conjugal rights কোনো বৈধ কারণ ব্যতীত স্ত্রী স্বামীর সংসার ছেড়ে অন্যত্র গিয়ে আশ্রয় নিলে এবং স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক বর্জন করলে স্বামী পারিবারিক আদালতে স্ত্রীকে ফেরত পাওয়ার জন্য মামলা করতে পারেন। তবে এই মামলা শুধু বিয়ে বলবৎ থাকা অবস্থাতেই করতে পারবেন। বিয়ে ভেঙে গেলে, তালাক হয়ে গেলে তা করা যাবে না। এখন দেখব মেইনটেনেন্স
ভরণ পোষণ। ইসলামী আইনের পরিভাষায় ভরণ পোষণকে নাফাফা বলা হয়। নাফাফার আওতায় পড়ে খাদ্য, বস্ত্র এবং বাসস্থান তিনটি কারণে মানুষের উপর নাফাফার দায়িত্ব বর্তায়। প্রথম কারণ বিবাহ, দ্বিতীয় কারণ আত্মীয়তা, তৃতীয় কারণ উত্তরাধিকার। যতদিন পর্যন্ত পুত্র সাবালক না হয় এবং কন্যা বিবাহ না হয় ততদিন পিতা সন্তানদের ভরণ পোষণ করতে বাধ্য। বিধবা বা তালাকপ্রাপ্ত মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব পিতার। চলুন দেখে নিই মোহরানা। বিয়েতে মোহরানা বা দেনমোহর নির্ধারণ মুসলিম আইনের অবশ্য পালনীয় কর্তব্য। কাবিননামায় দেনমোহরের পরিমাণ উল্লেখ থাকে। দেনমোহর নির্ধারিত হবে কনের রূপ, গুণ এবং সামাজিক মর্যাদার দিকে লক্ষ্য রেখে। এটি মূলত আমাদের মুসলিম আইনে বলা আছে। দেনমোহরের পরিমাণ সর্বোচ্চ কত হবে তার কোনো সীমারেখা নেই, তবে সর্বনিম্ন 10 দিরহামের নিচে নয়। যত বেশি দেনমোহর নির্ধারিত হোক না কেন, স্বামীকে অবশ্যই তা পরিশোধ করতে হবে। তাহলে চলুন এবার আমরা দেখে নিই অভিভাবকত্ব অর্থাৎ গার্ডিয়ানশিপ। স্বাভাবিক অবস্থায় পিতা নাবালক সন্তানের দেহ ও সম্পত্তির আইনসম্মত অভিভাবক হয়ে থাকেন। পিতার অবর্তমানে এ দায়িত্ব মায়ের উপরও বর্তায়। মায়ের অবর্তমানে বা অপারগতায় নাবালক মাতা পিতার নিকটতম আত্মীয় যে অভিভাবক থাকেন তাদের কাছে অভিভাবকত্ব যে পৌঁছায়। এমনকি প্রয়োজনে সরকারও নাবালকের দেহ ও সম্পত্তির অভিভাবক নিযুক্ত হতে পারেন। তাহলে আমরা সেকশন 5 এ থাকা বিষয়গুলো উল্লেখ করে ফেলেছি। এগুলো আমাদের এডিআর প্রসেসে যে থাকে মেনলি আমরা এই প্রসেসগুলোতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তখন আমরা এডিআর প্রসেসটি ফলো করে থাকি। তাহলে চলুন দেখি পরবর্তী ধাপ। এখন আমরা দেখব অর্গানাইজেশন হুইচ আর ফ্রি অফ কস্ট, অর্থাৎ এডিআর মূলত আমরা জানি স্বল্প ব্যয়ী একটি প্রসেস। তারপরও কিছু কিছু অর্গানাইজেশন বা এনজিও আছেন যাদের মাধ্যমে এই প্রসেসটি সম্পূর্ণ ফ্রিতে করা সম্ভব হয়। যেমন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্র এএসকে আস্ক, কন্ডাক্টিং মিডিয়েশন ফ্রি অফ কস্ট, Bangladesh Lawyers Association Banwala takes registration cost only amount of 20 VDT। অর্থাৎ বাংলাদেশ লয়ার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের যে পক্ষ রয়েছে তাদের কাছে শুধুমাত্র 20 টাকা রেজিস্ট্রেশনের মাধ্যমে এডিআর প্রসেসটি আমরা শুরু করতে পারি। এখন আমরা দেখে থাকবো এডিআর প্রসেস শুরু এবং কিভাবে শেষ হয় সেগুলো। প্রথমেই চলে আসি প্রাক বিচার কার্যক্রম অর্থাৎ প্রি ট্রায়াল স্টেজ। When the written statement is failed, the family court shall fix a date ordinarily of not more than 30 days for a pre-trial hearing of the suit। অর্থাৎ লিখিত জবাব দাখিল করা হলে পারিবারিক আদালত মামলার এই শুনানির নিমিত্তে বা এই শুনানির জন্য সাধারণভাবে অনধিক 30 দিনের জন্য একটি তারিখ ধার্য করবেন। Second, on the date fixed for a pre-trial hearing, the court shall examine the plaint, the written statement and document filed by the parties and shall also, if it so deems fit, hear the parties। অর্থাৎ শুনানিকালে ধার্য তারিখে আদালত আর্জি, লিখিত জবাব এবং বিভিন্ন দলিলাদি বা কাগজাদি বক্তব্য শুনবেন যদি তা আদালতে ফিট হয়। 3. At the pre-trial hearing, the court shall ascertain the points at issue between the parties and attempt to effect a compromise or reconciliation between the parties if this be possible। অর্থাৎ প্রাক বিচার শুনানিকালে আদালত পক্ষগণের মধ্যে বিরোধের বিষয় নির্ধারণ করবেন এবং সম্ভব হলে পক্ষগণের মধ্যে আপোষ বা পুনর্মিলন ঘটানোরও চেষ্টা করে থাকবেন আদালত। নাম্বার 4, if no compromise or reconciliation is possible, the court shall frame the issues in the suit and fix a date ordinary of not more than 30 days for recording evidence। অর্থাৎ কোনরূপ আপোষ বা পুনর্মিলন যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আদালত মামলার বিচার্য বিষয়সমূহ গঠন করবেন
সাক্ষ্য লিপিবদ্ধ করার নিমিত্তে অনধিক 30 দিনের মধ্যে কার্যটি ধার্য করবেন। এডিআর এর এই ধাপে আমরা দেখব ট্রায়াল ইন ক্যামেরা, যা আছে সেকশন 11 এ, রুদ্ধদ্বার কক্ষে বিচার অনুষ্ঠান। 1 নাম্বার, a family court may, if it so deems fit, hold the whole or any part of the proceedings under this ordinance in camera। অর্থাৎ পারিবারিক আদালত উপযুক্ত মনে করলে এই অধ্যাদেশের অধীনে মামলার সম্পূর্ণ বা আংশিক, মানে মামলার সম্পূর্ণ হতে পারে অথবা অর্ধেক অংশও হতে পারে, কার্যক্রম রুদ্ধদ্বার কক্ষে অর্থাৎ ট্রায়াল ইন ক্যামেরার মাধ্যমে অনুষ্ঠিত করতে পারবেন। সেকেন্ড, where both the parties to the suit request the court to hold the proceedings in camera, the court shall do so। অর্থাৎ উভয় পক্ষ মামলার কার্যক্রম রুদ্ধদ্বার কক্ষে বা ট্রায়াল ইন ক্যামেরায় সামনে অনুষ্ঠিত করার জন্য আদালতকে অনুরোধ করলে আদালত তা অবশ্যই গ্রহণ করবেন। এখন আমরা 3 নম্বর ধাপে চলে যাব, যা আছে সেকশন 13 এ, বিচার সমাপ্তিকরণ বা জাজমেন্ট। After the close of evidence of all parties, the family court shall make another effort to effect a compromise or reconciliation between the parties। অর্থাৎ সকল পক্ষের সাক্ষ্য গ্রহণ সমাপ্তির পর, শেষ হওয়ার পরই কি করবে? পারিবারিক আদালত পক্ষগণের মধ্যে আপোষ বা পুনর্মিলন ঘটানোর জন্য আরো একবার উদ্যোগ গ্রহণ করবেন বা চেষ্টা করবেন। Second, if such compromise or reconciliation is not possible, the court shall pronounce judgment, and on such judgment, either at once or on some further day not beyond 7 days, of which due notice shall be given to the parties or their agent or advocates, a decree shall follow। অর্থাৎ যদি সে ধরনের আপোষ বা পুনর্মিলন সম্ভব না হয়, তাহলে তৎক্ষণাৎ না হলেও 7 দিনের বেশি সময় না এমন সময়ের মধ্যে নোটিশ পক্ষগণ অথবা তাদের এজেন্ট অথবা কৌশলীগণদের প্রদান করা হবে আদালত দ্বারা, এবং আদালতের রায় ঘোষণা করবেন এর মাধ্যমে, এবং উক্ত রায়ের ভিত্তিতে ডিক্রিও প্রস্তুত করা হবে। এবং আমরা জেনে থাকি যে এই যে প্রসেসগুলো কমপ্লিট হচ্ছে, এই প্রসেসগুলোর ভিত্তিতে আমরা কিন্তু কোনো আপিল করতে পারি না। অর্থাৎ এডিআর এর যে সিস্টেমটি থাকে, সেই সিস্টেমের বিরুদ্ধে আমরা কি করতে পারি না? কোনো আপিল গ্রহণ করতে পারি না। এডিআর এর মাধ্যমে অর্থাৎ কম্প্রোমাইজ ডিক্রির মাধ্যমেও কিন্তু আমরা এডিআর প্রসেসটি ফলো করতে পারি। যেমন, where a dispute is settled by compromise or conciliation, the court shall pass a decree or give decision in the suit in terms of the compromise or conciliation agreed to between the parties। অর্থাৎ পার্টিরা চাইলে তাদের নিজেদের সমঝোতা অথবা পারস্পরিক সম্বন্ধতার মাধ্যমেও বিবাদটি নিষ্পত্তি করতে পারে কম্প্রোমাইজ ডিক্রির মাধ্যমে। এর মাধ্যমে ডিক্রি প্রদান করবে ডিক্রিকারী আদালত, এবং এই ডিক্রির বিরুদ্ধে কোনো প্রকার আপিল হবে না। এবং এই ডিক্রির বিরুদ্ধে যেহেতু আপিল হবে না, সেখানে বলা থাকে যে আপিল না হলে সে জায়গায় রিভিশন হয়, কিন্তু এই ক্ষেত্রে আপিল বা রিভিশন কোনোটি পসিবল নয়। ধন্যবাদ আপনাদের সকলকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ উপকারে আসবে, এবং এডিআর এর এই প্রসেসটি ফলো করলে আশা করি এই ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্সের যে এডিআর প্রসেসটি, এটি ভালোভাবে আপনারা শিখতে পারবেন। ধন্যবাদ।